أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي। আপুরা কথা বলছিলাম হচ্ছে যে ফেরাউনের পতন দেখার পরের বনি ইসরায়েলদের আচরণ নিয়ে, এবং গত পর্বে আমরা দেখেছি যে কিভাবে জাস্ট একটা মিরাকল দেখার পরে তারা মূর্তি পূজা করতে চেয়েছিল। এবং আমাদের কাছে হয়তোবা জিনিস একটা ভয়ঙ্কর ব্যাপার মনে হবে, কিন্তু আমাদেরকে চিন্তা করতে হবে হচ্ছে যে এই হিউম্যান সাইকোলজির পার্সপেক্টিভে যে একটা ভয়ঙ্কর জিনিসের দ্বারা বারবার গ্র্যাজুয়ালি খুব স্লোলি এক্সপোজড হতে হতে মানুষের হচ্ছে সেটার প্রতি সেন্সিটাইজেশনটা নষ্ট হয়ে যায়। সো যেটা ডিসেন্সিটাইজেশন অফ এভিল, এটা হচ্ছে মানে শয়তানের একটা কৌশল, মানে শয়তানের একটা উদ্দেশ্য। এবং আমাদেরকে বুঝতে হবে যে এত বছর ধরে ইজিপ্টে মূর্তি পূজা দেখতে দেখতে তারা এটার প্রতি ডিসেন্সিটাইজড হয়ে গিয়েছিল। সেহেতু আমরা যেভাবে চিন্তা করতেছি যে মানে কিভাবে ওরা শিরক করতে চাইলো, ব্যাপারটা আসলে মানে অতটা ভয়াবহ ছিল না। মানে আমাদেরকে একটু বনি ইসরায়েলের পার্সপেক্টিভ থেকেও চিন্তা করতে হবে। তো আমি এখানে যে ছবিটা দিয়েছি আপনারা হয়তোবা দেখেছেন যে একবারে যদি হঠাৎ করে এটা আপনারা সবাই ব্যাঙের এই কাহিনীটা হয়তোবা জানেন যে একবারে যদি হঠাৎ করে ফুটন্ত পানিতে ছেড়ে দেওয়া হয় তাহলে সে একবারে করবে, লাফ দিয়ে চলে আসবে। কিন্তু আস্তে 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 যদি টেম্পারেচার বাড়ানো হয় তাহলে ব্যাংকটা এক সময় সে বের হয়ে আসার ক্যাপাসিটি নষ্ট হয়ে যাবে। তো এই জিনিসটাই আসলে উই হ্যাভ টু বি ভেরি ভেরি কেয়ারফুল। এবং অ্যাজ আ মুসলিম আমাদেরকে আসলে কিসের ব্যাপারে অ্যাওয়্যার হতে হবে। আমাদেরকে অ্যাওয়্যার হতে হবে যে কিভাবে তারা কিভাবে একটা জিনিসের ডিসেন্সিটাইজেশন করা হয়। এবং আমরা মুসলিমরা যে কাজটা খুব কম করি অথচ সেটার জন্য আমরা ভয়ঙ্কর রকমের সাফার করি, সেটা হচ্ছে যে আমরা সাইকোলজি নিয়ে পড়াশোনা করি না। আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে বর্তমান দাওয়াতি কাজের সবচেয়ে বড় লিমিটেশন কি, আমি বলবো যে আমরা মানুষের সাইকোলজি বুঝে দাওয়াতি কাজ করি না। মুসলিমদের সবচেয়ে বড় ব্যর্থতা হচ্ছে তারা তারা সাইকোলজি জানে না, সাইকোলজি, মার্কেটিং টেকনিক্স এগুলো নিয়ে গবেষণা করে না। অথচ কোরআন এসেনশিয়ালি ইজ আ বুক অফ সাইকোলজি। কোরআন মানুষের হার্টের অবস্থা উন্মোচন করে দেয়। কোরআন স্পিক্স অ্যাবাউট দ্য স্টেট অফ দ্য হার্ট অফ পিপল। তো এখন যেটা আমি আপনাদেরকে বলছিলাম যে আমি এই আমি তো ইউএসএ তে আছি গত 8 বছর হয়ে গেল। এবং আমি আমি এই জিনিসটা নিয়ে খুব অ্যাওয়্যার থাকার চেষ্টা করি যে দ্য ডিসেন্সিটাইজেশন। আমি পাবলিকলি আমার স্বীকার করতে কোনো দ্বিধা নাই যে অনেক এভিলের প্রতি আমার ডিসেন্সিটাইজেশন হয়েছে এই দেশে থাকতে থাকতে। অফকোর্স মেয়েদের ড্রেস আপের প্রতি হয়েছে, এবং মানে আগের মতন ভয়ঙ্কর চোখে লাগে না, চোখটা শুয়ে যায় এক সময়। তারপরে আরেকটা যেটা ডিসেন্সিটাইজ, কিন্তু আমি আরো বেশি কেয়ারফুল থাকার চেষ্টা করি হচ্ছে যে ডিসেন্সিটাইজেশনের টেকনিকের ব্যাপারে। এবং আমার কাছে মনে হয় যে নন মুসলিমরা যেহেতু এখন সাইকোলজি নিয়ে অনেক গবেষণা করে, সেহেতু তারা এই সাইকোলজিক্যাল টিপস অ্যাপ্লাই করে করে ডিসেন্সিটাইজ করার চেষ্টা করে। তো আমি একটা উদাহরণ আপনাদেরকে দেই যে ডিসেন্সিটাইজেশনের একটা অত্যন্ত পাওয়ারফুল উপায় হচ্ছে যে ছবি। হ্যাঁ, ছবি। এবং আরেকটা জিনিস হচ্ছে যে জিনিসটাকে একটা কুল ব্যাপার হিসেবে প্রেজেন্ট করা, জিনিসটাকে একটা ফ্যাড অথবা একটা ট্রেন্ড বা স্মার্টনেস হিসেবে প্রেজেন্ট করা। এবার আমি একটা উদাহরণ দেই যে আমি তো এখানে পড়ছি ইউএসএ তে। তো আমাদের ইউনিভার্সিটিতে আমরা যখন স্কলারশিপ নিয়ে পড়ি আমরা বেসিক্যালি আপনার টিচিং অ্যাসিস্ট্যান্ট হিসেবে বা কেউ কেউ রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করে, তারা হচ্ছে ইউনিভার্সিটি গুলোর এমপ্লয়ি। আমাদেরকে বিভিন্ন করতে হয়, আমাদেরকে বিভিন্ন কোর্স করতে হয় এমপ্লয়ি হিসেবে, এসেনশিয়াল কোর্সেস। তো তার মাঝে একটা হচ্ছে সেক্সুয়াল হ্যারাসমেন্ট এবং ডিসক্রিমিনেশন কোর্সেস। তো ওইখানে যেটা করতে হয় বেসিক্যালি যে আপনাকে জানতে হবে যে কাকে সেক্সুয়াল হ্যারাসমেন্ট বলে, ডিসক্রিমিনেশন বলে, এবং এগুলা যদি আপনি এগুলা শিকার হন তাহলে আপনি কোথায় যাবেন সার্ভিস নিতে, আবার আপনি যদি এগুলো করেন তাহলে আপনার জন্য কি কি শাস্তি হতে পারে, এই টাইপের।
তো ডিসেনসিটাইজেশনের যে একটা স্ট্র্যাটেজি, তারা যখন সেক্সুয়াল হ্যারাসমেন্টের এক্সাম্পল দিয়ে, সবসময় তো পাশে ছবি থাকে, সেক্সুয়াল হ্যারাসমেন্টের এক্সাম্পলে তারা প্রথম মানে একটা ছেলেকে ইনঅ্যাপ্রোপ্রিয়েট টাচ করতেছে, এটাকে তারা সেক্সুয়াল হ্যারাসমেন্ট বলতেছে। তো মানে হচ্ছে যে মানে ইনডিরেক্টলি তারা খুব সাডল ভাবে বোঝাতে চাচ্ছে যে রোমান্টিক রিলেশনশিপ শুধু একটা ছেলে আর মেয়ের মাঝেই হবে তা না, একটা ছেলে এবং ছেলের মাঝে হতে পারে, বা মেয়ে এবং মেয়ের মাঝে হতে পারে। আচ্ছা, এইভাবে যে মানে রোমান্টিক রিলেশনশিপের উদাহরণ দিতে গিয়ে তারা এভাবে ছেলে একটা ছেলেকে জড়িয়ে ধরে আছে এভাবে। এবং এরপরে আমি আমার আমি আমার মেয়েকে দেখেছি, আমার মেয়ের স্কুলে আমি দেখেছি যে আমি এখানকার লাইব্রেরিতে যাই, যাওয়ার পরে আমি আমার মেয়ের জন্য বই নিয়ে আসি, তারপরে তারপরে বাচ্চাদেরকে টার্গেট করা, দ্যাটস আ ভেরি 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 এফেক্টিভ স্ট্র্যাটেজি। তো আমি ওখানে দেখতেছি যে বইয়ের মধ্যে ড্যাড ড্যাড স্যাম এন্ড ড্যাড সামথিং, মানে দুইটা ড্যাড, ঠিক আছে, একজন ড্যাড আরেকজন ড্যাডের সাথে কথা বলতেছে। তো তারপরে মানে এরকম অজস্র এক্সাম্পল আমি দিতে পারবো। এবং ফেসবুক ডাজ দিস ভেরি এফেক্টিভলি, এফিশিয়েন্টলি। এবং এলজিবিকিউটির এই ইস্যুটাকে ওরা এখন একটা স্মার্টনেস বা কুলনেস হিসেবে উপস্থাপন করতে সক্ষম হয়েছে। এবং প্রচুর মুসলিমকে আমি দেখেছি যে জাস্ট সবাই রংধনু দিয়ে প্রোফাইল পিকচার দিচ্ছে, তারাও রংধনু দিয়ে প্রোফাইল পিকচার দিচ্ছে। তাদেরকে যদি জিজ্ঞেস করেন এটার মানে কি, বলছে জানি না, সবাই দিচ্ছে আমিও দিচ্ছি, সুন্দর, রংধনু তো সুন্দর। এবং এই যে রংধনুটাকে তারা চুজ করছে, ভেরি স্মার্ট মুভ, বিকজ আই ডোন্ট নো অফ এনি পিপল যারা রংধনুকে অপছন্দ করে। আমার মেয়ে তো রেইনবো রেইনবো করে খুব অস্থির, খুব পছন্দ করে, 5-6টা কালার একসাথে করে বলবি মা রেইনবো বানাইছি। হ্যাঁ, তারা রেইনবোটাকে ই করছে। তারপরে মানে ইবলিশের একটাই হইতেছে যে বিভিন্ন সুন্দর সুন্দর নাম দেয়া, এটা তার একটা স্ট্র্যাটেজি। আপনি দেখবেন যে মানে যেটাকে আমরা হয়তো জিনা বলি, সেটাকে তার বলবে মেকিং লাভ, ঠিক আছে, এরকম এক একটা জিনিসকে এক একটা সুন্দর সুন্দর নাম দেয়া। সো আমরা যদি নিজেদেরকে বাঁচাতে চাই, আমরা আমরা সবসময় বলি যে আমাদের মধ্যে একটা গুহার মধ্যে চলে যাওয়ার একটা টেন্ডেন্সি এই ডিসেনসিটাইজেশন থেকে বাঁচতে হলে। কিন্তু আমার কাছে মোর ইম্পর্টেন্ট হইতেছে ইউ শুড নো দেয়ার স্ট্র্যাটেজি, কিভাবে ডিসেনসিটাইজেশনটা করা হয়, and then we should try to protect ourselves. ঠিক আছে, তো আজকে আপুরা এই পর্যন্তই। জাযাকুমুল্লাহ খায়রুন শোনার জন্য। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।